নমস্কার, আমি অর্ঘ্য মাইতি। নমস্কার, আমি সোমা। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজ প্রথমেই কৃতজ্ঞতা জানাই মিস্টার দেবব্রত চৌধুরীকে, যিনি ফিউশন ক্যাসেলের কর্ণধার। আজকের এই অনুষ্ঠানে আমাদের খাদ্য ও পানীয় সরবরাহ করে সহায়তা করেছেন। আচ্ছা, আমরা অনেকেই সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি সম্বন্ধে জানি এবং জেনেছি এবং এখন মানা শুরু করেছি এবং মানছি এবং তার সান্নিধ্যেও আসছি, এবং সর্বোপরি সব কিছু প্রসেস করার পর মানে প্রেডিকশন, তারপর হচ্ছে রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই, তারপরে কিন্তু স্যারের কাছে আমাদের সারেন্ডার করতে হয়, স্যারের স্টুডেন্ট হতে হয়। কিন্তু তারপরেও যতক্ষণ না পর্যন্ত আমরা কোনো রেজাল্ট পাই, কারণ স্যার তো বলেন যে নিজেদেরকে তৈরি করতে হবে, তার একটা সময় লাগে, সুতরাং যতক্ষণ না রেজাল্ট পাই একটা কিন্তু ধোঁয়াশা থেকে যায় আলটিমেটলি আমরা কি রেজাল্টটা পাবো বা পেতে চলেছি। বা অপরদিকে যদি বলি, কেউ যদি খুবই সাকসেসফুল একজন পার্সনস, হয়তো তিনি রেমেডি হিসাবে পাথরকে বিশ্বাস করেন, তিনি পড়েছেন, কিন্তু তার জীবনে যখন কোনো ধ্বংস নেমে আসলো বা ডিটোরিয়েশনস হলো, তিনি আবার হয়তো পাথরকে বিশ্বাস করতে শুরু করলেন রেমেডি হিসাবে। তিনি দেখলেন যে সেখান থেকে আমি উদ্ধার হতে পারছি না। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি, এবং এই সকল ঘটনা নিয়েই আজকের এই বিশেষ অনুষ্ঠান। সুতরাং দেখতে থাকুন। তো প্রথমেই আমাদের আজকে এখানে যারা গেস্ট আছেন তাদের সকলকে একে একে আমরা পরিচয় করিয়ে নেব এবং আমাদের প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে যাব। তো স্যার, প্রথমে আপনাকে পরিচয়টা একটু দিন। নমস্কার, আমি অরুণাংশু দাস। আমি বেহালা, শাহপুর, নিউ আলিপুর থেকে এসেছি। ম্যাম আপনি? নমস্কার, আমি অর্পিতা সেনা, আমি হাওড়া থেকে এসেছি। আপনি? নমস্কার, আমি শঙ্কর শাহ, রানাঘাট থেকে এসেছি। আপনি বলুন। নমস্কার, শিবাস শাহ, আমি রানাঘাট থেকে এসেছি। আপনি বলুন স্যার। নমস্কার, আমি রাহুল বক্সি, রায়গঞ্জ থেকে এসেছি। আচ্ছা, তো এখানে প্রত্যেকেই আপনারা বিভিন্ন প্রফেশনের আছেন। তো ম্যাম, আমি আপনার সম্পর্কে আগে চলে যেতে চাইছি। যে আমি শুনেছি আপনি একজন টিচার। শুধু টিচার বললে ভুল হবে, আপনি একজন মনোবিজ্ঞানের টিচার। হ্যাঁ, তাহলে সেইখানে দাঁড়িয়ে আপনি স্যারের সাথে কানেক্টেড হয়েছেন এবং স্যারের প্রতি এতটাই জড়িয়ে পড়েছেন যে স্যারকে ছাড়া আপনি কিছুই নিজেকে জিরো ভাবেন। যে এত একজন শিক্ষিত একজন ব্যাকগ্রাউন্ড থেকে আপনি কি করে মানে স্যারের সাথে এইভাবে জড়িয়ে পড়লেন? একটু স্পেসিফিক হতে চাই, সেটা হচ্ছে আপনি একজন মনোবিজ্ঞানের টিচার, সো মন নিয়ে আপনার কাজ। তো মনটাকে কি করে সঠিক দিশায় সঠিকভাবে ওটাকে এম্পাওয়ার করে রাখা যায়, এটাই আপনি জানেন বা এটা নিয়ে আপনার চর্চা করেন। তো কিন্তু স্যার যখন আপনার সঙ্গে থাকছেন না বা স্যারের গাইডেন্সের বাইরে আপনি আসছেন, আপনি কিন্তু অনেকটাই দুর্বল হয়ে পড়ছেন। তো এই ব্যাপারটা একটু বলেন যে এটার মানে কতটা যুক্তিযুক্ত এবং কিভাবে ব্যাপারটা হচ্ছে, আর আপনি এতটা কেন জড়িয়ে পড়লেন? নিশ্চয়ই তার কারণ আছে বলেই আপনি ভেঙে পড়েছেন। এক্সপ্লেইন যদি করেন আপনার মত অনুসারে। প্রথমত মন নিয়ে পড়তে গিয়ে এটা জেনেছি যে মন আমাদের আপ ডাউন লাইফে সবারই থাকে। মন নিয়ে জানার পর এটা শুধু নয় যে আমি মন নিয়ে পড়েছি বলে আমি সবসময় সব ডাউনফলটাকে আমি হ্যান্ডেল করতে পারবো। অনেক সময় আমারও দরকার হয় কোনো থেরাপিস্টের। তো সেই আপ ডাউনের সময় তখন সেই মোটিভেশন, সেই অরা, সেই মনে হয় যেন কেউ একজন পথপ্রদর্শক থাকুক আমার ক্ষেত্রেও, যিনি আমাকেও পথ প্রদর্শক করবেন। তো সেক্ষেত্রে আমি সেই জায়গায় আমি যখন শুধু ডাউনফলের সময় না, যখন অল টাইমেই আমি স্যারের কথাবার্তা, স্যারের উপদেশ, স্যারের যে মন্ত্র স্যার দিয়েছেন বা চলার পথের নিয়ম কানুন, সেগুলো আমাকে সবসময় মোটিভেট করে। তো সেই ক্ষেত্রে যখন ডাউনফল হয় সেই মোটিভেশনটা আরো বেশি ফিল হয়। তো স্যার এখানে আমার কাছে একজন থেরাপিস্ট হিসেবেও বলা যেতে পারে, থেরাপিস্ট হিসেবে স্যার হিসেবেও ভূমিকা আমি ফিল করি স্যারকে, এন্ড পথপ্রদর্শক তো অবশ্যই। আর আপনাকে একটা কংগ্রাচুলেশন জানাচ্ছি ম্যাম, শুনেছি সামনেই আপনার বিয়ে ঠিক হয়েছে একদম। তো স্যার আপনার কাছে চলে যাচ্ছি। তো আপনাকে আমি একটু স্পেসিফিক একটা কোশ্চেন করতে চাই। ফার্স্টে আমি শুনেছি আপনি একজন প্রফেশনাল মানে একজন বিজনেসম্যান বা জব করছেন, যাই আছে না কেন আপনার প্রফেশন। তো সেখান থেকে দাঁড়িয়ে আপনি এক জায়গায় প্রতিষ্ঠিত ছিলেন একটা টাইম, খুব ভালো হবে, এবং আপনি ওয়েল কোয়ালিফাইড। সো ওখান থেকে তখন হয়তো আপনি কোনো না কোনো কারণে পাথরকে রেমেডি হিসেবে আপনি বিশ্বাস করতেন এবং সেটা আপনি ধারণা করেছেন অনেক বছর। কিন্তু যখন আপনি অ্যাপ্লাই করেছিলেন জীবনে, কিন্তু যখন আপনার ডাউনফল হলো তখন আপনার হাতে পাথর স্টোন হিসেবে ছিল। হ্যাঁ, কিন্তু এবার হচ্ছে যখন আপনার ডাউনফল হলো, এটা স্বাভাবিক একটা সাধারণ মানুষ হিসাবে, যে আমি তখনও বিশ্বাস করবো পাথরকেই, কারণ হচ্ছে আমি ভেবেছি যে পাথরটাই হয়তো আমাকে হেল্প করছিল আমার ওই পজিশনটাকে ধরে থাকতে।
হয়তো সেটাকে বাড়িয়ে দেয়নি বা কিছু, আমি অত এক্সপ্লেন করতে পারছি না, কিন্তু ওটাকে ধরে থাকতে, এটা আমার নর্মাল হিসাবে বিশ্বাস। যখন ডাউনফল আসলো তখন হয়তো আমরা আবারও বিশ্বাস করি এই পাথরটাই হয়তো আমাকে আবার সেই জায়গায় নিয়ে যেতে সাহায্য করবে, কিন্তু আপনি দেখলেন যে সেটা হলো না, এবং সেই সময় আপনি স্যারের কাছে স্যারের গেলেন। সান্নিধ্য তো পেলেন। সেই সময় জার্নিটা আপনি যদি একবার একটু বলেন। হ্যাঁ, বেশ ইন্টারেস্টিং একটা কথা। আমি তো বহু বছর ধরে আমি অ্যাস্ট্রোলজির সঙ্গে জড়িত, মিনস আমি দেখিয়েছিলাম বিভিন্ন জনকে বিভিন্ন সময়। আচ্ছা। তো বিগত বহু বছর ধরে দেখানোর পর তারা নিজেদের মতো রেমেডি মিনস পাথর আংটি এগুলো প্রেসক্রাইব করেছিলেন, নিয়েওছি, বেশ খরচা করেই নিয়েছিলাম। তো এরপরে বছরের বছর কেটেই গেছে, আমার আঙুল পুরো ভর্তি থাকতো, একটা সময় এই আঙুল আর এই আঙুল ভর্তি থাকতো পাথরে, বা গলায় যা হোক যেরকম দিয়েছিলাম সেরকম পড়তাম। কাউকে আমি অসন্তুষ্ট করে আগে অশ্রদ্ধা করছি না, সবাইকে আমি শ্রদ্ধা জানিয়েই বলছি, কিন্তু আলটিমেটলি আমার যে গোল, সেই গোলে কখনো আমি পৌঁছতে পারিনি। সেটা আপনি এই স্যারের কাছে এবার এসেছেন, স্যার- প্রথমে কি সারেন্ডার করেছিলেন আপনি স্যারের কাছে? বলছি যেটা হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার, হ্যাঁ, যে এবার আমি কম্পিউটার লাইনে আসি, কম্পিউটার ইঞ্জিনিয়ার। তো কম্পিউটারের সঙ্গে আমার একটু আমার বন্ধুত্ব হয়ে গেছে, সবসময় বেশিটা সময় ওর সঙ্গে স্পেন্ড করি তাহলে আপনি তো কম্পিউটারের সঙ্গে। খুব উচ্চ শিক্ষিত একজন না, মানুষ। অত কিছু না স্যার, ওরকম বলে স্যার, সবাইকেই ভালো বলে। যাই হোক, স্যারের কাছে মানে একদম নগণ্য। যাই হোক, তো ইউটিউব ঘাটতে ঘাটতে একদিন অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রামে দেখতে দেখতে হঠাৎ স্যারের স্যারকে তখন চিনিও না, স্যারকে তখন চিনিও না। স্যারের প্রোগ্রামটা দেখতে পেলেন। বাড়িতে বসে কারোর একটা অনলাইন প্রেডিকশন করছে, একটা পাঞ্জাবি, হালকা পাঞ্জাবি পরে, ইনি অ্যাস্ট্রোলজার। আমি ঠিক এরকম করে ইনি অ্যাস্ট্রোলজার, মানে অ্যাস্ট্রোলজার সাথে মেলাতে পারছি না, যে স্যারের আবহাওয়া তো সম্পূর্ণ ডিফারেন্ট। মোবাইল দেখে প্রেডিকশন করছে, আর প্রেডিকশন দেখছি যে ওনার ব্যাখ্যা যেটা, মানে ওনার ব্যাখ্যার সঙ্গে এখনকার যে অ্যাস্ট্রোলজার বা আমি বিগত কয়েক বছর ধরে দেখে আসছি, পুরো ব্যাখ্যাটা মানে মিল খুঁজে পাচ্ছি না। ওনার প্রেডিকশনটা কি মানে সবার থেকে আলাদা হয়ে যাচ্ছে। উনি পুরো ধরে 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 কিভাবে, কেন হচ্ছে, কি কোথায় হচ্ছে, কবে হবে, কেন হয়নি, এর কি সমস্যা, মানে ব্যাখ্যাটা অদ্ভুত সুন্দর ব্যাখ্যা উনি করছেন। এবার তারপরে আমার একটা ইন্টারেস্ট জাগলো, ওনাকে নামটা দেখে নিলাম, এবার আবার খুঁজে 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 দেখলাম ওনার তো প্রচুর ভিডিও আছে, ভিডিও দেখতে শুরু করলাম। এবার ভিডিও দেখতে দেখতে বলতে গেলে স্যারের আমি প্রেমে পড়ে গেলাম। তখন আর স্যারের কাছে আসিনি। এবার ফোন নাম্বার তো থাকে, ফোন নাম্বার জোগাড় করলাম, স্যারের অ্যাসিস্ট্যান্টকে ফোন করলাম, 15 দিন পরে ডেট পেলাম, আসলাম। এবার এসে তো একদম বৃষ্টির গত জুলাই মাসেই এসেছিলাম, বৃষ্টির মধ্যে আসলাম, হাতে আংটি ছিল। প্রথমে গিয়ে দেখে শুনলাম যে আংটি পরে যাওয়া যাবে না, আংটি পরে খুলে পাশে লুকিয়ে রাখলাম। স্যারের কাছে গেলাম, স্যারের কাছে গিয়ে বলছি, আপনাকে আমি সুমন্তদা বলতে পারি? স্যারকে আমি তখন চিনি না, জানি না। স্যারের এখন তো মানে কি বলবো, এখন ভয় করে কি করতে। স্যার তো যাই হোক, আমি বলে ফেলেছি। এরকম তাকে বললো, আমি কোনো কারো দাদা না, কোনো কাকা না। এখানে আমাকে সবাই স্যার বলে। আমি ঠিক আছে, আমি তো স্যার, আমি সুমন্তজি বলতে পারি। মানে স্যার বলতে আপনি নারাজ, সেই সিলিন্ডারটা যেহেতু আপনার থেকে আসেনি। আমার একটা সমস্যা আছে, প্রথমে যার সঙ্গে আমার একটা বই দিতে হয়, পরে তার আমি, সে আমার প্রিয় হয়ে যায়, আমি তার প্রিয় হয়ে যাই, এটা আমার এখানে হয়তো আসে। যাই হোক, তো তারপরে উনি প্রেডিকশন করলেন, রেমিডিয়াল প্রসেস দিলেন, আমি নিলাম, সেখানেও ভুল করলাম। রেমিডিয়াল প্রসেস করে আমি আবার একদিন আসলাম, ভুল করে আংটি পরে চলে এসেছি। মানে মাথাতে আমি ইচ্ছা করে পড়ি না, মানে অনেক দিনের অভ্যাস করে গেলাম। স্যারের যে উনি সহকারী, তিনি তো মানে মারাত্মক রেগে গেছেন যে আপনি খবরদার স্যারের কাছে যাবেন না। যখন আমাকে নোটিস করে, যে আমি নোটিস করলাম আমার তো আংটি, আমি তো কান ধরে ফেললাম ওনার সামনেই, যে আমাকে আর কিছু বলতে হবে না, আমাকে ক্ষমা করে দিন, আমি এখনই পালিয়ে যাচ্ছি, আমি এখন আসছি না, পরে আপনার সাথে কথা বলবো। ভেতর থেকে স্যার শুনতে পেয়েছেন, বলে আরে অত বকিস না, ওকে বল ভুল হয়ে গেছে, এখন আর হবে না, এখন 42 দিনের একটা প্রোগ্রাম আছে, এরপরে আবার আসতে বলবি, তারপরে আমি দেখবো। আমি ঠিক আছে শুনে গেলাম, পালিয়ে গেলাম। তারপরে 15-20 দিন বাদে, এই 15-20 দিন যে আমার কি কেটেছে আমিই জানি। 15-20 দিন বাদে আমি আসলাম। মানে আপনার এটা এখনো দাদার জার্নি চলছে, স্যার দাদার জার্নি চলছে, যে দাদার থেকে আপনাকে বাবার জার্নিতে পৌঁছাতে হবে। ওইখান থেকে আবার আসলাম, তারপর উনি বুঝলো ব্যাপারটা আমার ভুল হয়ে গেছে, রেমিডিয়াল প্রসেস দিল। তো এখন আপনি স্যারকে কি বলে ডাকেন? স্যারকে আমি, এটা আমার কথা, আমি প্রথম একটা নাম, মানে আমার নাম দিয়েছি পাগলা বাবা। আচ্ছা, পাগলা বাবা, এটা আমার ভেতর থেকে না, এটা যে কি মনে করবে, যাকে রাগ করলো, কি দুঃখ পেলো আমি জানি না, আসি হলো
আমি মন থেকে পাগলা বাবা বলি, আর আমি বাবা বলি, বাহ। গুরুদেব বলি। স্যার আপনার কাছে এবার একটু আসবো, আমি সুইচ করছি স্যার, আপনার কাছে এবার আসবো। সেটা হচ্ছে যে আমি শুনেছি আপনি মানে চটজলদি কিছু পেয়ে, মানে তাড়াতাড়ি কিছু হয়ে যাবে, আমি তাড়াতাড়ি কিছু সাকসেস পেয়ে যাবো, এরকম একটা আপনার প্রবণতা আছে, মানে আপনার পেশেন্সটা একটু কম যদি বলা যায় অনেকের মতো। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে যখন আপনি স্যারের কাছে গেছেন এবং যখন রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই হলো, সবকিছু হলো, সারেন্ডার করলেন, তারপরেও আপনার একটা প্রবণতা ছিল যে না আমি চটজলদি তো কিছু হচ্ছে না ব্যাপারটা, তো আমি ঠিক বিশ্বাস করে উঠতে পারছি না, মানে আপনি মুখে বলছেন সারেন্ডার করেছি কিন্তু আলটিমেটলি আমি সারেন্ডার করছি না। সেই জিনিসটা আপনার তো সেই আসছে না। রাইট, তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আপনি তারপরে কি করে অরিজিনালি সারেন্ডার করলেন একটু বলুন, কারণ আপনি তো অরিজিনালি সারেন্ডার করেননি, আপনি বলছেন। আপনি প্রথমেই করেননি আমি সেটা। একটু বলছি হ্যাঁ। যে আমি স্যারের কাছে যখন আসিনি, হুম। মানে আমার মিসেস কয়েক বছর ধরে স্যারের প্রোগ্রাম দেখে, আচ্ছা। তো আমার মিসেস আমাকে বলেছিল যে এরকম একজন অ্যাস্ট্রোলজি স্যার আছে, হুম। তো উনি দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি, সুমন্ত্রী স্যার, হুম। উনি কিন্তু ভালো বলেন। হুম। আমি লাইভ প্রোগ্রামে আমার ছেলের কথা জিজ্ঞেস করেছিলাম, উনি কিন্তু অনেক কিছু ঠিক বলেছিলেন। হুম। তো সেখানে একবার গেলে হয়। হুম। আমি তো ইসলাম বলে চাকরি করি, হুম। আমি বেশি থাকিও না আবার রায়গঞ্জে, তো আমি একটা তেমন ভাবে নিইনি ব্যাপারটাকে, গুরুত্ব দেননি আমি সেটাকে গুরুত্ব আপনি। দিইনি যে আবার পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি, হুম, এই ব্যাপারটা কি হতে সায়েন্টিফিক পারে? অ্যাস্ট্রোলজি, এটা কি জিনিস? হ্যাঁ। মানে যেটা আপনার মনের মধ্যে তো মিরাক্কেল চটজলদি পাবো আমি, সেই ব্যাপারটাই আপনার মধ্যে এবার, রয়েছে। ব্যাপারটা এরকম হলো যে আমাদের রায়গঞ্জে অনেকে কম্পিউটার নিয়ে বসে থাকে এরকম, হুম। 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 তো আমি এরকম অ্যাস্ট্রোলজি দেখছি, স্টোন দেয়, হুম। তো তা ওরকমই ওরকম ভেবে ফেলেছেন। অ্যাস্ট্রোলজি হবে। হুম। তারপর। তো আমি চলে গেছিলাম। হুম। তো যেটা আমার স্যারের কাছ থেকে আসা বেশি, কারণটা কি, আমি ইসলামপুর থেকে যখন আসি ব্যাক করি, প্রতি শনিবার একটা মিষ্টি দোকানে বসে মিষ্টি খাই। হুম। তো সেখানে যখন মিষ্টি খেতে গেছিলাম, হুম। সেখানে বসে একই চিন্তা করছিলাম আমি, কি অ্যাস্ট্রোলজি বললো, ওখানে যেতে হবে, ছুটি নিতে হবে, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি, বলতে বলতে আমার কানে একটা শব্দ আসলো, হুম। ইরে, আমার হাতটা স্টপ হয়ে গেল, আমি আর হাতটা নড়াতে পারলাম না, হুম। ওখানে আমি স্টপ হয়ে গেলাম, আচ্ছা। আমার হাত থেকে মিষ্টি টিষ্টি সব পড়ে গেল, তারপরে কি হলো আমি বলতে পারলাম না, আপনি কি সেন্সলেস মতন হয়ে গেছিলেন? আমার কোনো সেন্সই ছিল না তখন আর, আচ্ছা। এত পাওয়ার এত শক্তি আমার মধ্যে মনে হয় চেপে বসলো কেউ আমার মধ্যে এরকম। আচ্ছা। তারপরে আমি কি করলাম তারপরে আর বুঝতে পারিনি, দোকানদার শুধু আমাকে বললো একটু শুনলাম, কি হয়েছে দাদা, আমার কিছু হয়নি। হুম। আমি গাড়িতে বসলাম, গাড়ি অর্ধেক রাস্তা পর্যন্ত, আমার 110 কিলোমিটার আমার পথ হুম। অতিক্রম করে রায়গঞ্জ আসতে হয়, অর্ধেক রাস্তা পর্যন্ত আমার সেই ভারটা কমেনি। সেই জায়গা থেকে আমি স্যারকে বিশ্বাস করি যে স্যার যদি পারে, এমন কিছু নাই যে পৃথিবীতে করতে পারে না। হুম। এই জন্যই স্যার যেটা বলে 15 দিনে হবে, সেটা আমার 7 দিনে হয়ে যায়। হুম। মানে সেই যে আপনি- 5% বাকি থাকে, সেটাই জন্য আমি এখনো হচ্ছে না কেন, হুম। স্যার কেন করে দিচ্ছে মানে না এখনো? সেই থেকে আপনার চটজলদি পাওয়ার এই একটা জায়গাটা আমার প্রবণতা। চলছে, আমি স্যারকে বিশ্বাস করিনি প্রথমে, হুম। কিন্তু যখন বিশ্বাস করছি তখন বলছি স্যার তো সবই পারে, তাহলে এখনো কেন হচ্ছে না আমার? তা এখন আপনার কি আপনার কি মতবাদটা কি পরিবর্তন হচ্ছে? আগে যে মতটা অবশ্যই ছিল পরিবর্তন হয়েছিল, কিন্তু আমার মতটা হুম। আমি হয়তো প্রকাশ করতে পারিনি, হুম। কিন্তু আমি স্যারের কাছে আসার আগেই তো আমি স্যারের পাওয়ারটা পেয়ে গেছি, যে এতক্ষণ ধরে আমার শরীরের মধ্যে একদম বসে আছে যে আমি নড়তে পারছি না, চড়তে পারছি না, কিছু বলতে পারছি না। হুম। সেটা আপনি মানে প্রথমেই অনুভব করেছেন, তারপরে কিন্তু স্যারের কাছে সেভাবে এসেছি। করতে পারেননি। আচ্ছা, আপনার কাছে এবার আসবো। আপনি আমি শুনেছি স্যারের সঙ্গে আপনি ওতপ্রোতভাবে জড়িত, মানে স্যার মানেই আপনার শেষ কথা জীবনের, এবং স্যারের ডাইরেকশন সবকিছুই, মানে সবকিছুতেই স্যার স্যার কি বলছে, কি করতে বলছে, কোন দিকে যেতে বলছে সেটাই। এটা কেন? এটা কেন তাহলে বলি, আমার জীবনের কোনো ধরেন লক্ষ্যমাত্রা ছিল না। হুম। স্যারের কাছে আসার পর হুম। ঠিক আছে, আমি কি বলবো আপনাকে, একটা মানে একটা লক্ষ্যে পৌঁছানোর মানে একটা লক্ষ্য হয়েছে, একটা লক্ষ্য হয়েছে, আমার লক্ষ্য ছিল লক্ষ্যটা না তৈরি হয়েছে। হুম। আর আমি এইটুকুনি জানি যে স্যার না থাকলে এটা কোনোদিনই সম্ভব হতো না। আচ্ছা। সেজন্য সব কিছু আমি স্যারের চরণে সমর্পণ করে দিই। মানে একজন লক্ষ্যভ্রষ্ট মানুষ লক্ষ্য পেয়েছে, এর থেকে Exactly, জীবনে আর কি হতে লক্ষ্যভ্রষ্ট পারে? মানুষ এখানে লক্ষ্য পেয়েছে। এখানে আর কিছু হতে পারে না। স্যার, আপনার- আপনার কথা, আপনার সম্পর্কে যেটুকু আমি জেনেছি, আপনি মানে পাড়ার বা এলাকার একজন খুব বড় নামি দামি দাদা টাইপের মানুষ। সেই জায়গা থেকে মানে আপনার আচার ব্যবহারও ঠিক সেই রকমই তাদের মতনই হবে, কিন্তু স্যারের কাছে যখন আপনি এলেন পুরো সারেন্ডার হয়ে গেল। কোথায় আপনার দাদাগিরি? সেই এই পরিবর্তন আপনার কিভাবে আসলো? আমি নমস্কার, আমি দাদাও না ভাইও না, কিন্তু আমাকে লোকে যেটাই ভাবুক ভাবতে পারে, কিন্তু আমি সেই ধরনের নয় আমার কাছে। রাইট। কিন্তু আমি হচ্ছে আমার
আমি যেভাবে ব্যবসা ছোটখাটো করে করতাম হুম। সেভাবে চলছিল, হুম। চলতে চলতে বড় হওয়ার চিন্তা। হ্যাঁ। এবার বড় হওয়ার চিন্তা হতে গেলে আমার নিজেরই কাকাতো বোন সে আমাকে খবর দেয়, যে বলে এরকম এরকম একটা ইউটিউব চ্যানেলে এরকম আছে, দেখবি, হুম। এরকম বের করে। সেটা আমি দেখেছি একদিন, হুম। দেখার পরে আমি বললাম তোরা যখন দেখেছিস, তোদের কাছে যখন ভালো, তাহলে আমার কাছেও ভালো হবে, অবশ্যই হবে। হুম। সেই চিন্তাধারা নিয়ে আমি মানে আপনার বোনের ব্যারাকপুরে এসেছি। চিন্তাভাবনা থেকেই বোনের আপনি- চিন্তাধারাতে আমি ওখানে এসে ব্যারাকপুরে আমি দেখিয়েছি, সেদিন থেকে ওনার কাছেই আমি সবকিছু যা করি ওনার কথা মতন আমি চলে করি। এই করলে ভালো হবে, ওইভাবে চলবি, এইভাবে চলবি না, সেইভাবেই আমি চলি এখনো পর্যন্ত। কোথাও যেতে গেলেও আমি স্যারের কাছে আগে বলি, মেসেজ করি, তাহলে স্যার আপনার পাঠিয়ে কথা উত্তর দিয়ে দেয়। পেয়ে গেছেন। তাহলে আপনার কথায় আমি ছোট- আমার বাবা মা জন্মদাতা, তারপরে গুরু হচ্ছে উনি আমার। আচ্ছা। আমি ওনাকে বাবা বলেই সেভ করে রেখে দিয়েছি। আচ্ছা, তার মানে আপনার যেটা কথা সেটা হচ্ছে আপনার ব্যবসাটাই আপনি যেতে চেয়েছিলেন যে বড় করে একটু করার জন্য, সেই ক্ষেত্রে আপনার কি পরিবর্তন এসছে? অনেক অনেক অনেকটা সেই অনেক পরিবর্তন, থেকে প্রচুর আপনার ধারণাটা এবং পাল্টে এর গেছে। সঙ্গে আমি একটা জিনিস করি, যেহেতু আমি জেনেছি আপনি হয়তো আপনাকে যেরকম ভাবে আপনি যেই চোখে দেখেন আলাদা জিনিস, কিন্তু হয়তো আপনি একটু মানে রেগে যান বা এরকম ধরনের মানুষ, তো আপনার বা যে তখন আপনার মানে ল্যাঙ্গুয়েজে সেই জায়গাটা আমি বলতে পারবো না, ওইটা স্যার বলতে পারবে। না না আমি না না বলতে আমি চাইছি যে এখন যে আপনি আপনার যে পরিবর্তন ঘটলো, এখন তো আপনার অনেক অনেক মানে কথাবার্তা অনেক চরিত্র গঠনে পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন হয়েছে। হয়, স্যারের সেটাই কথাটাকে বলছি। মাথায় ঢুকে যায়, কাউকে কিছু বলতে গেলে চরিত্র গঠনটা আগে তৈরি হয়ে গেছে। স্যারের কথাটা আমার মাথায় ঢুকে যায়, যে স্যার আমাকে বলেছে এই দিক থেকে তুই চেপে যাবি, সাবধান হয়ে যাবি। কারণ জিনিসটা তো সেটাকে একটাই না, পরিবর্তন কারণ অবশ্যই করতে একটা হবে। কিন্তু আমরা জায়গায় পাচ্ছি, চরিত্র গঠন ছোটবেলায় আমাদের হয়, সেই জায়গাটা উনি একটা প্রাপ্তবয়স্ক মানুষ এসে একদম। ওনার চরিত্র গঠন করলেন স্যার এখন। একদম। এটা একটা ভাবার এবং বিষয়। এই জায়গাটাতেই আমার যেটা জানার ছিল যে একজন যখন চাইছে যে একটা কিছু বড় কিছু করতে, সেখানে তো হ্যাঁ। তার নিজের ক্যারেক্টারিস্টিকটাকে চেঞ্জ করতে Change হবে, করতেই হবে। নাহলে সে বড় কি করে হবে? অবশ্যই। তো সেই জায়গাটায় স্যারের প্রভাব আপনার মধ্যে এমন ভাবে পড়েছে যে আপনি ওটা চেঞ্জ করে মানে অনেকটাই শুধরেছেন, এবং যাই হোক না কেন সেই হিসাবে আপনি আরো বড় হয়ে উঠছেন। হ্যাঁ। তো এটাই হচ্ছে ব্যাপার। তো স্যার আরেকটা কথা যেটা আমি বলতে চাইছি, যে মানুষ যে স্যারেন্ডার করছে, উনি যেটা বললেন স্যারেন্ডার করার ফলে কি চেঞ্জ কি সম্ভব, এটা কি করা উচিত? স্যারের কাছে কি হ্যাঁ, স্যারেন্ডার হওয়া উচিত? surrender হওয়া আর উচিত। স্যারেন্ডার হলে কি হতে পারে? কারণ অনেকে ভাবতে পারে স্যারেন্ডার এত বলে না হলে আমি কি দরকার আছে, হলে কি Right, হতে আমরা পারে? remedy করলাম ছেড়ে দিলাম। Surrender মানে হচ্ছে স্যারকে সম্পূর্ণভাবে গ্রহণ করা, এবং স্যারের যে পাওয়ারটা, স্যারের যে দান আমাদের প্রতি, সেটাকে গ্রহণ করা, মানে তার মাধ্যমে স্যারের নিজেকে চালনা আরো করতে- উন্নতির দিকে নিয়ে যাওয়া। মানে আপনি বলতে চাইছেন স্যারের যে দিক নির্দেশ সেই দিকটাকে একদমই পুরোপুরি Follow ফলো করা, follow করা। এটা হচ্ছে আপনি বলতে চাইছেন। একদম, সেই হিসাবে আপনাকে সারেন্ডারটা খুব ইম্পর্টেন্ট, Important। এবং আপনার জীবন আপনি সেটা চেঞ্জেস অনেক পেয়েছেন সারেন্ডারের অবশ্যই, মাধ্যমে। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, উনি তো পেয়েছেন, স্যারেন্ডার করেই ফেলেছেন বলছেন। আপনার তো পুরো স্যারেন্ডার করাই আপনি। আচ্ছা, স্যারের কাছে আমি আনতে যাবো। স্যার, এবার আপনি একজন টেকনিক্যাল মানুষ, ঠিক আছে, আপনি কম্পিউটার নিয়ে কাজ করেন, কম্পিউটার ইঞ্জিনিয়ার, সুতরাং তো টেকনিক্যাল ব্যাপার, সাইন্টিফিক ব্যাপার, মানে টেকনিক্যাল ব্যাপারগুলো নিয়ে আপনি ঘাটাঘাটি বেশি করেন। তো সেই জায়গাটা যখন আপনি সারেন্ডার করেছেন স্যারের কাছে, এবং যখন আপনি যে স্টোনগুলো আছে ওইগুলোকে ত্যাগ করলেন, স্যারের রেমেডি অ্যাপ্লিকেশনস হলো, স্যারের গাইডেন্স আপনি নেওয়া শুরু করলেন, টেকনিক্যালি আপনি কি কি চেঞ্জেস পেলেন আপনার শারীরিক এবং আপনার মানসিক অর্থনৈতিক এবং আপনার ইমোশনাল এবং আপনার কনফিডেন্সের জায়গা থেকে, টোটাল একটা মানুষকে যেটা এগোতে সাহায্য করে? খুব ভালো প্রশ্ন করেছেন। আমি কম্পিউটার লাইনেই আছি বিগত বহু বছর, মানে সারা জীবনে মোটামুটি কম্পিউটার লাইনেই আছি। তো আমি বেশ কিছু বছর যাবৎ দেখছিলাম যে আমি একটি জায়গায় স্টাক করে গেছি, মানে না উঠছি, উঠতে তো পারছি না, আমি ডেটোরেট করছি, আমার অবস্থা ডেটোরেশন ক্রমশ হচ্ছে। বুঝতে পারছি না ব্যাপারটা কি। ওই বললাম ওই পাথরের চক্করে পড়ে গেছিলাম। মানে পাথর এখন আপনি চক্কর বলছেন, মানে স্বীকার করছেন সেটা যে কত বড় মানে ভুল, সেটা তার প্রমাণ একদম। আমার দুর্ভাগ্য, স্যারের সাথে আমার পরিচয় হয়নি। এবার সময় না হলে কিছু হয় না নাকি শুনেছি। এটা একদম। এবার আমার ওই সময়টা স্যারের কাছে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছিল, আমি পেয়ে গেছিলাম স্যারকে, দেখে ফেলেছিলাম, তারপর স্যারের কাছে চলে গিয়েছিলাম। তো তারপর স্যারের কাছে যখন আসলাম, রেমিডিয়াল প্রসেস যখন অ্যাপ্লাই করে, যখন যেভাবে উনি করতে বললেন, ওনার প্রসেসটা প্রয়োগ করে 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 যখন চলছি, আমি বুঝতে পারছিলাম যে আমার ভেতরে একটা চেঞ্জেস আসছে, বুঝতে পারছিলাম। আমি যখন মাঝে মাঝে যখন স্যারের কাছে আসতাম, স্যারও বলতো, স্যারের যিনি সহকারী উনিও বলতো যে আপনার মধ্যে চেঞ্জেস তো এসে যাচ্ছে, আমি জানি না, আপনারা বুঝবেন। আমি চেষ্টা করছি, স্যার যেটা বলছে আমি চেষ্টা করছি। আমার কাজের প্রতি যে একটু অনীহা ছিল, অনীহাটা চলে গেছে। অ্যাকচুয়ালি আমি দিনে পড়াশোনা করতে মানে পারি না, আমার বাড়িতে অন্য একটা কাজ করি, আমার ওয়াইফ একটু অন্য কাজে আছে, সেটা আমাকে সাহায্য করতে হয়। আমার রাতটা আমাকে একটু ব্যবস্থা করতে হয়। রাতে আমার সারা রাতে মোটামুটি পড়ি,
ওই ভোরবেলা একটু হয়তো যাই হোক, মধ্যে মানে যাই হোক। changes-টা। তো চেঞ্জেসটা এই চেঞ্জেসটা আগে ছিল না, এই চেঞ্জেসটা এসছে যে সারা রাত জাগার পরে যে সকালে যে ক্লান্তি কাজের প্রতি একটা ক্লান্তি আমার ইয়ে। চলে গেছে, ক্লান্তি আমার চলে গেছে, ক্লান্তি আমার সাথে কাজের প্রতি আমি চলে যাচ্ছি, কাজের প্রতি তাহলে এখানে আমার একটা স্পেসিফিক কোশ্চেন, আপনি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, সুতরাং সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, এখানে কথা হচ্ছে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি, এবং সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি হরমোনাল নেগেটিভিটিকে স্টপ করে, এবং হরমোনাল নেগেটিভিটি যখন স্টপ হয় তখন আপনার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বা ফিজিক্যাল যে গ্রোথ বা চিন্তা ভাবনা সব কিছুর মধ্যেই চেঞ্জেস আমাদের আসবে, পজিটিভিটি আসবে না, আপনার নেগেটিভিটি অফ হচ্ছে। সেই জায়গা থেকে আপনি কি তাহলে বিশ্বাস করেন যে হরমোনাল নেগেটিভিটিটাকে স্টপ করার মাধ্যমে পজিটিভিটিটাকে আনা সম্ভব সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজির মাধ্যমে? 101%। আর স্যারের যা মানে ক্যালকুলেশন, যা ব্যাখ্যা, এ মানে স্যারের ব্যাখ্যা তো সায়েন্স নির্ভর, সায়েন্স স্যারের আমার যে সাপোর্ট আছে সেটাই সবথেকে। স্যার তো মানে কেউ যদি চ্যালেঞ্জ করতে চ্যালেঞ্জ করবে, সায়েন্স দিয়ে চ্যালেঞ্জ করুক, স্যার তো বলেই যায়, ওপেনলি সবকিছু বলে, এরপর সায়েন্স প্রুভেন। তো এখানে হ্যাঁ প্রুভেন, এখানে তো কিছু বলার নেই। সায়েন্স যখন এটা বলতে স্যার এটা বলতে অসুবিধা কি আছে? একদম, আপনি এটি সম্বন্ধে নিয়ে পড়েছেন, সুতরাং আপনার কাছে এক্স্যাক্টলি ম্যাডামের কাছে আমি জানতে চাই স্পেসিফিক্যালি, ম্যাডাম আপনি একজন টিচার, তো স্যারও তো একজন তো টিচার, পথপ্রদর্শক গুরু। টিচারের কিছু ভূমিকা থাকে, কিছু গুণ থাকে, কিছু তার রুলস থাকে, সেই হিসাবে প্রত্যেক কটা জিনিসের একটা রুলস হয়। তো আপনি নিজে টিচার প্রফেশন, সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে স্যার অ্যাজ এ টিচার, স্যারের যে টিচারের যে ভূমিকাটা স্যার পালন করেন তার মধ্যে কি ডিসিপ্লিন, কি মহিমা বা কি এক্সট্রা কিছু পান, মানে এক্সট্রা কিছু পান নর্মাল টিচারের থেকে, না সেরকমই পাচ্ছেন এবং সেটা দায়িত্বশীল ভাবে পাচ্ছেন? কি ডিফারেন্সটা মনে হয় আপনি একটু ব্যাখ্যা করেন আপনার মতন করে। সর্বপ্রথমে স্যার অ্যাজ এ টিচার হিসেবে স্যারের বেশ কিছু জিনিস আমার খুবই ভালো লাগে অ্যাজ এ টিচার হিসাবে। স্যারের অনেস্টি, পিওরিটি, কাজের প্রতি ডেডিকেশন এবং স্টুডেন্টদের প্রতি যে কানেকশন, উনি যে কানেকশন, স্ট্রং কানেকশনটা তৈরি করেছেন, এবং তার জন্য কোনো স্টুডেন্টকে পথ প্রদর্শক হিসাবে বা ডিসিপ্লিনে নিয়ে আসার জন্য, তাকে চেঞ্জ করার জন্য যেভাবে প্যাশনেট স্যার, সেই জিনিসটা আমার খুবই ভালো লাগে। আর স্যারের যে পেশেন্স নিয়ে বোঝানো বা ক্লিয়ার কমিউনিকেশন, এই জিনিসগুলো অ্যাজ এ টিচার হিসেবে স্যারের খুবই ভালো লাগে। তো স্যার আপনার থেকে একটা কথা জানতে চাই, কারণ আপনি তো পুরো সিলিন্ডার, স্যার বলতে অন্ধ। তা আপনার কাছে যদি একটা সাপোজ বলা হয় যে স্যারের থেকে আপনি একটা পাওয়ার কিছু চাইলে স্যারের কাছে পেয়ে যাবেন, কোনটা নিতে চাইবেন? আমি আরেকবার বলুন। হ্যাঁ, স্যারের কাছ থেকে কোন পাওয়ারটা আপনি নিতে চাইবেন? স্যার তো বহু পাওয়ারের অধিকারী, বিভিন্ন শক্তি আছে স্যারের, কোন শক্তিটা আপনার সব থেকে বেশি পছন্দ, মানে যে মানে গঠন হয়ে যাবে আমাদের জীবনটা, কোন শক্তিটা আপনি নিতে চাইবেন? লড়াই করে জয় ছিনিয়ে আনতেই হবে। আচ্ছা আচ্ছা, আমি শর্টে আপনার কাছে আর ম্যাডামের কাছে আসবো, এই কোশ্চেনটা আপনারা দুজনে ভালো। সেটা হচ্ছে গুড মর্নিং অ্যান্ড গুড নাইট জানাচ্ছি, তো তার মধ্যে একটা ডিসিপ্লিন আছে, তো এই ডিসিপ্লিনটা কি চেঞ্জ করতে পারে? আপনার কাছেও কোশ্চেন, আপনার কাছে কোশ্চেন বিকজ অফ আপনি একটু মাথা গরম, মানে সেরকম ছিল ক্যারেক্টারিস্টিক। তো আপনি যখন গুড মর্নিং গুড নাইট জানালেন, এই যে ডিসিপ্লিন, এটা আপনার মধ্যে কি চেঞ্জেস আনলো? ম্যাডাম ফার্স্টে বলুন, তারপর আপনি বলুন, শর্টের মধ্যে বলুন, আপনি বলুন। যে চেঞ্জ ফার্স্ট এসেছে, ফার্স্ট অফ অল আমি প্রথমে সকালে উঠতে পারতাম না, আমি একটু রাতেই বেশি মানে জেগে থাকতে পারতাম। যখন স্টুডেন্ট লাইফে ছিলাম তখন সকালবেলা যখন মর্নিং থেকে ওঠা শুরু করেছি তখন থেকে আমি মানে বলে বোঝাতে পারবো না মর্নিং এর যে চেঞ্জটা, যেটা বডির মধ্যে কি, বডিতে ফিজিক্যালি মেন্টালি কি ধরনের চেঞ্জেস আনে, আমি মানে এক্সপ্লেন করতে পারবো না, এক্সপ্লেনের ঊর্ধ্বে পুরো ক্যারেক্টারকে চেঞ্জ করে দেয়। স্যার আপনার ব্যাপারটা কি? আমরা সকালবেলা ঘুম থেকে উঠতাম একটু দেরিতে, 6:30 পরে, এখন মোটামুটি তার আগেই উঠে যায়। ঘুম থেকে উঠে বিছানায় বসে আগে গুড মর্নিংটাকে পাঠিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এবার সেটা হয়ে গেল, সেটা ঘুম থেকে উঠতে হবে, গুড মর্নিংটা পাঠাতে হবে। 7টার পরে হয়ে গেলে স্যারের একটু বকা শুনতে হবে, হ্যাঁ ধমক শুনতে হবে। এবার সেটা যদি না শুনতে হয় তাহলে আমাকে একটু আগে উঠতে হবে, এটা হচ্ছে আমার আগে উঠে যাওয়া। সেটা কি কিছু চেঞ্জ আসছে আপনার মানসিক? এবং হ্যাঁ, সেটা চেঞ্জ হয়, মানে বিছানা থেকে উঠে যাওয়া মানে চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার কাজে এখন বেরিয়ে যেতে হবে, মানে এনার্জি লেভেলটা হাই হয়ে যাচ্ছে। এবার স্নান করে স্যারের মালা জপ করে তারপরে আমার টাইমে আমি বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে যেয়ে তারপরে যা কর্ম যা আছে সারাদিন চলছে, হলো কি না হলো ওই চিন্তা আমি করি না। যাই হোক, তো আমরা অনেক শেষের দিকে চলে এসেছি। একটাই কোশ্চেন, হ্যাঁ আর না, তাহলে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি রিয়েল এবং 100% ইফেক্টিভ, এটা কি আপনারা সকলে মনে করেন? হ্যাঁ বা নাই উত্তর দেবেন, আপনি বলুন। যেহেতু আপনি তো মিরাক্কেল, আপনি বলুন হ্যাঁ বা না। হ্যাঁ,
একদমই তো, আপনি এটা বিশ্বাস করেন? আপনি বলুন। হ্যাঁ। আপনি বলুন। অবশ্যই হ্যাঁ। একদম। হ্যাঁ, আপনার পক্ষে? অবশ্যই। অবশ্যই হয়। মানে একদম ঊর্ধ্বে। তো যাই হোক, আজকের মতন এখানেই আমরা শেষ করলাম। ধন্যবাদ। নমস্কার।